পাবলিক পরীক্ষায় পরিবর্তনের হাওয়া। এসএসসি এইচএসসির সব বোর্ডে প্রশ্ন হবে অভিন্ন, জুলাই থেকে কার্যকর। প্রথম শ্রেণীর ভর্তিতে থাকবে না লটারি। রিজার্ভ চুরিকাণ্ডের সাবেক গভর্নর আতিউর সহ দেশি বিদেশি 64 ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা। চার্জশিটের খসড়া প্রস্তুত সিআইডির, কেন্দ্রীয় ব্যাংকের স্বস্তি। পুশিন ঘিরে সীমান্তে কমছে না উত্তেজনা। 5 দিন ধরে কুড়িগ্রামের শূন্যরেখায় 9 জন। চাঁপাইনবাবগঞ্জে নদীপথে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ। বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রাও। এবং ড্রেনেজে 1,500 কোটি টাকা ব্যয়ের পরও একটু বৃষ্টিতে খুলনায় জলাবদ্ধতা। পানিবন্দী বিভিন্ন এলাকা। অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছেন নগরবাসী। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। দেশের সব শিক্ষা বোর্ডে এখন থেকে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অভিন্ন প্রশ্নপত্রে। একথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, এর মাধ্যমে বোর্ডগুলোর প্রতিযোগিতা কমে আসবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেছেন, প্রথম শ্রেণীতে লটারি নয়, ভর্তি দিতে হবে পরীক্ষা। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে প্রতি বছর অনুষ্ঠিত হয় পাবলিক পরীক্ষা। এতে আলাদা প্রশ্নপত্রের পাশাপাশি প্রতিটি বোর্ডে থাকে একাধিক প্রশ্নের সেট। ভালো ফল করার জন্য রীতিমতো প্রতিযোগিতার দৌড়ে নামে বোর্ডগুলো। ভিন্ন ভিন্ন প্রশ্নের বদলে এখন থেকে সব বোর্ডের পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্ন পদ্ধতির দিকে যাচ্ছে সরকার। সেই সিদ্ধান্ত জানালেন খোদ শিক্ষামন্ত্রী। সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এখন থেকে সব পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। এতে করে বোর্ডগুলোর মধ্যে অযৌক্তিক প্রতিযোগিতা কমবে বলেও মন্তব্য করেন তিনি। এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি, ভিন্ন প্রশ্ন তো হতে পারে না। অভিন্ন প্রশ্ন আমরা তো সেই স্ব উপজেলায় পাঠিয়ে দিয়েছি, সেটা তো আমাদের কোশ্চেন ব্যাংকে চলে যায়। সারা বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি। এদিকে সরকারি বেসরকারি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা কার্যকর হবে 2028 শিক্ষাবর্ষ থেকে। এ নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন হলেও মন্ত্রীর আশ্বাস, পরীক্ষা নিয়ে ভীতির কিছু নেই। ক্লাস 1-এর ব্যাপারে আমরা বলেছি ভর্তি পরীক্ষা একটি নামমাত্র ভর্তি পরীক্ষা নেব। ক্যাশমেন্ট এরিয়া প্লাস পরীক্ষা দুইটাকে সমন্বয় সাধন করে করব। এমন কোনো পরীক্ষা আমরা দিব না যে নিউরো সায়েন্স বানানোর জন্য আমরা ক্লাস 1-এর ছেলেমেয়েদের পরীক্ষা দিচ্ছি। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ তৈরিতে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীতে ক্রীড়া ও সংস্কৃতি নামে যুক্ত হবে দুটি নতুন বিষয়। তাদেরকে যেন দক্ষ, যোগ্য এবং কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য আমরা আমাদের এডুকেশন কারিকুলামকে ঢেলে সাজাচ্ছি। ক্লাস 6 থেকে আমরা আরো দুটো নতুন সাবজেক্ট শুরু করতে চাইছি। পুঁথিগত শিক্ষাকে পেরিয়ে একসাথে আমাদের শিক্ষার্থীরা আনন্দমুখর পরিবেশে বিদ্যা অর্জন করবে। আগামী 20 জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের এই আয়োজন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা একটি উদ্যোগ নিচ্ছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে ইতিবাচক বললেও সিদ্ধান্তে তাড়াহুড়োর সমালোচনা করেছেন শিক্ষাবিদরা। এদিকে প্রথম শ্রেণীতে স্কুলে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে অবৈজ্ঞানিক বলছেন শিক্ষাবিদ। 2026 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী 2রা জুলাই। শিক্ষার্থীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। এরই মধ্যে এলো নতুন সিদ্ধান্ত। এবার সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তকে অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা সাধুবাদ জানালেও অনেকেই আবার জানিয়েছেন শঙ্কার কথা। কোশ্চেন অনেক বেশি ইজি হতো, কোনো বোর্ডের কোশ্চেন অনেক বেশি হার্ড হতো, দিয়ে স্টুডেন্টদের ভিতরে ঝামেলা হতো। এখন এটা হবে না, তবে সব বোর্ডে একই কোশ্চেন করলে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদিও সব বোর্ডে একই প্রশ্ন হয়, যদি আমরা প্রশ্নগুলো সলিউশন করতে যাই তাহলে হয়তো আমাদের মেধা বা নলেজে অনেক ক্যাচ করতে পারবো এবং সেগুলো আমরা সহজ পদ্ধতিতে লিখতে পারবো। কোনো বোর্ডে প্রশ্ন বেশি কঠিন হয়, কোনো বোর্ডে বেশি সহজ হয়। তো যে বোর্ডে প্রশ্ন সহজ হয় ওই বোর্ডে স্টুডেন্টরা প্লাস বেশি পাচ্ছে, যে বোর্ডে প্রশ্ন কঠিন হচ্ছে ওই বোর্ডের বাচ্চারা পিছিয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে আমার মনে হয় এটা মোটামুটি
অভিন্ন প্রশ্নটা ভালো হয়। মেধার মূল্যায়ন যদি বলতে চাই, অবশ্যই অভিন্ন হলে সবচেয়ে উপযুক্ত। আর যদি বলা হয় যে প্রশাসনিকভাবে এটাকে নিয়ন্ত্রণের ব্যবস্থা, সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে। 2 সপ্তাহেরও কম সময় পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। কেন্দ্রীয়ভাবে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে স্বচ্ছ ব্যবস্থাপনায় জোর দেওয়ার পরামর্শ শিক্ষাবিদের। সারা বাংলাদেশের জন্য একটা প্রশ্নপত্রের পরীক্ষা নেওয়া যায়, সেটা উত্তম এবং সেটা ইতিবাচক। কারণ হলো আমাদের সকল শিক্ষার্থী তখন লার্নিং আউটকাম একই মাত্রায় অর্জন করবার যে প্রচেষ্টা আমাদের থাকবে, সারা বাংলাদেশের সকল শিক্ষক সকল প্রতিষ্ঠান সেদিকে ঝুঁকে যাবে। কিন্তু এইবারের জন্য এটা আমি মনে করি যে খুব চটজলদি হয়ে গেল। তবে সরকারি ও বেসরকারি স্কুলের প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে অবৈজ্ঞানিক বলছেন শিক্ষাবিদ। তার মতে এর ফলে কোচিং সেন্টারের মালিকরা উৎসাহিত হবে। প্রাথমিক পর্যায়ে বা মাধ্যমিক পর্যায়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত কোনোভাবে সায়েন্টিফিক না। এটা অবশ্যই আমাদের অভিভাবকদের উপর এক ধরনের মানসিক চাপ ক্রিয়েট করবে, আমাদের শিক্ষার্থীদের উপরও চাপ ক্রিয়েট করবে। এবং সবচেয়ে বড় যে অসুবিধাটা সেগুলো কোচিং সেন্টারের বিপক্ষেই কিন্তু আমাদের বর্তমান প্রশাসন বা বর্তমান শিক্ষা নীতি নির্ধারকেরা। সুতরাং সেখানে কিন্তু আবার আমরা এই কোচিং সেন্টারকেই কিন্তু আমরা উৎসাহিত করব। লটারি কিংবা পরীক্ষা 2 পদ্ধতি বাদ দিয়ে ক্যাচমেন্ট এরিয়া ভিত্তিতে প্রথম শ্রেণীতে ভর্তি পদ্ধতি চালুর পরামর্শ শিক্ষাবিদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেশের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কার রিজার্ভ চুরির ঘটনায় 10 বছরের বেশি সময় তদন্তের পর খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি। এতে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। এর মধ্যে ফিলিপিন্স, ভারত, শ্রীলঙ্কা ও চীনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা মিলেছে। তদন্ত কর্মকর্তা জানান, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পরামর্শ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। তদন্তের খসড়া অভিযোগপত্র প্রস্তুত হওয়ায় স্বস্তি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে সোনারডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রকে। সোনারডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন পুলিশ দম্পতি সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রের ভাড়া বাসায় গৃহকর্মীর কাজ করত মিলন দাস। বুধবার স্থানীয়রা দেখতে পান গরম কড়াই দিয়ে কিশোরীর মুখ ও শরীরে বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হচ্ছে। পরে 999 স্থানীয়দের ফোন পেয়ে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। পাঁচ দিন ধরে কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখা অবস্থান করা 2 শিশু ও তাদের বাবা মাকে দেখা যায়নি, তবে এখনও রয়েছেন 5 জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে পুশিনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিএসএফ। থামছেই না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশিন চেষ্টা। কুড়িগ্রামের রৌমারীর শূন্যরেখায় কাটছে মানবেতর জীবন। বৃহস্পতিবার গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা 2 শিশু ও তাদের বাবা মাকে দেখা যায়নি, তবে এখনও রয়েছেন 2 যুবক। পাশের বন্ধুরচর সীমান্তে পুশিন চেষ্টার শিকার আরও 3 যুবক। তাদের অবস্থানও এখন শূন্যরেখায়। এদিকে বাংলাদেশে ভারতীয় বাহিনী ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিতে কঠোর অবস্থানে বিজিবি। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রাও। 2 জন যা আছে এখানে, সে 2 জনের অবস্থা খুবই খারাপ। কষ্ট, দুর্দশা, ঝড় বৃষ্টির মধ্যে বজ্রপাত হইতেছে, তার মধ্যে তারা এইভাবে কষ্ট করে আছে। তাদের যে কোনো একটা হিতহিত করা দরকার। চাঁপাইনবাবগঞ্জের প্রায় 54 কিলোমিটার কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে নদী পথে পুশিনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিএসএফ। বুধবার রাতেও বিভীষণ সীমান্তে কয়েকজন নারী পুরুষকে জড়ো করলে স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধায় ফিরিয়ে নেওয়া হয়। জেলায় প্রায় 184 কিলোমিটার সীমান্তে তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত এলাকায় যদি কোনো অপরিচিত নাগরিককে দেখেন, তাহলে বিজিবি ক্যাম্পে খবর দিবেন, না হলে আটক করবেন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। 1 ঘন্টার ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় খুলনা নগরী। তলিয়ে গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দুপুর থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। নগরীর রয়্যাল মোড়, পিটিআই মোড়, রূপসাঘাট এলাকা, দৌলতপুর, বয়রা, মুজগুন্নি সহ বিভিন্ন এলাকা হাঁটু সমান পানি জমে। অনেক যানবাহন পানিতে আটকা পড়ে বিকল হয়ে যায়। হঠাৎ ভারী বর্ষণে কর্মস্থল থেকে ফেরত যাত্রী, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।